আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব নবম-দশম শ্রেণীর অনুশীলনী 1-এর 10-এর ক, খ এবং উদাহরণ 1-এর প্রশ্নের সমাধান। এখানে আমি 3টা প্রশ্ন লিখে রাখছি, প্রত্যেকটা অঙ্কর সমাধান একই। এখানে 10-এর ক নম্বর প্রশ্নে বলা ছিল যে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অম্লজ সংখ্যা নির্ণয় করো। আসলে এই অঙ্কটা সমাধান করার পূর্বে আমাদেরকে অবশ্যই মূলদ এবং অম্লজ সংখ্যা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। যদি মূলদ এবং অম্লজ সংখ্যা সম্পর্কে সম্যক ধারণা না থাকে তাহলে আমরা এই অঙ্কগুলো আমরা করতে ব্যর্থ হব। এই মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথম পর্বের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেই পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা একটু কনসেপ্ট দেওয়া আছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আমরা কিভাবে চিনব। অমূলদ সংখ্যাটাকে আমরা এভাবে চিনব যে দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা অসীম থাকে তাহলে ওই সংখ্যাটা হবে অমূলদ সংখ্যা, আর দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে সেই সংখ্যাটা হবে মূলদ সংখ্যা। ওকে, 10 নং প্রশ্নে বলা হচ্ছে যে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অম্লজ সংখ্যা নির্ণয় করো। আমরা 0.31 এবং 0.12 এই দুইটাই কিন্তু মূলত মূলদ সংখ্যা। এই দুটো সংখ্যার ভিতরে অসংখ্য মূলদ এবং অম্লজ সংখ্যা নির্ণয় করা যাবে। তার মধ্যে এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দুইটা মাত্র অম্লজ সংখ্যা নির্ণয় করো। আমরা অসংখ্য অম্লজ সংখ্যা নির্ণয় করতে পারি। এখন এই সংখ্যাগুলোর মাঝে অম্লজ এবং মূলদ সংখ্যা নির্ণয় করা যাবে যদি আমরা মূলদ এবং অম্লজ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকে। এখন আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোই আমরা মূলদ সংখ্যা হিসেবে চিনব, আর গুটি কয়েকটা শর্ত এবং কন্ডিশন আছে সেইগুলো অম্লজ সংখ্যা হিসেবে প্রকাশ করে। ওকে, মনে করেন এইখানে √3 অথবা √2 এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু অম্লজ সংখ্যা। যদি এই সংখ্যাগুলোকে আমরা ক্যালকুলেটরে ইউজ করে চাপি তাহলে কিন্তু এখানে কিছু সংখ্যা অসীম পর্যন্ত সংখ্যা দেখা যাবে, সেই সংখ্যাগুলো হচ্ছে অম্লজ সংখ্যার উদাহরণ। এখন আমরা বলতে পারি যে রুটের ভিতরে যদি কখনো কোনো সংখ্যা থাকে, মানে পূর্ণবর্গ সংখ্যা বাদ দিয়ে, মানে পূর্ণবর্গ, এখানে মনে করেন √4 এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে মনে করেন 2, 3, 5, 7, 11, 10 এই প্রত্যেকটা সংখ্যা যদি রুটের ভিতরে থাকে সবগুলো সংখ্যা হবে অম্লজ সংখ্যার উদাহরণ। এখন অমূলদ সংখ্যা একটা শর্ত আছে যে রুটের ভিতরে কখনো পূর্ণবর্গ সংখ্যা না থাকলে ওই সংখ্যাটা হবে কিন্তু অম্লজ সংখ্যার উদাহরণ। এখন পূর্ণবর্গ সংখ্যা থাকলে হবে মূলদ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা না থাকলে হবে অম্লজ সংখ্যা। কারণ এই সংখ্যাগুলোকে আমরা ক্যালকুলেটর ইউজ করে যদি √3 চাপি তাহলে কিন্তু এখানে দশমিক বিন্দুর পর অসীম পর্যন্ত কোনো সংখ্যা বার হবে। ওকে, দশমিক বিন্দুর পর অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো প্রত্যেকটাই অমূলদ সংখ্যার উদাহরণ। এখন ক নম্বর প্রশ্নে বলা ছিল যে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অম্লজ সংখ্যা নির্ণয় করো। এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যার উদাহরণ, কারণ এই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, কারণ এই দুটো সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ। এরপরে এই দুটো সংখ্যার মধ্যে আমরা অমূলদ সংখ্যা নির্ণয় করব কিভাবে। মনে করেন এখানে 0.12 এই সংখ্যাটা 0.12 বড় সংখ্যা আমাদের নিতে হবে অমূলদ সংখ্যা। ওকে, অমূলদ সংখ্যা যদি আমরা এখানে নিতে যাই মনে করেন 0.13 বা তারপরে 133 133 সামথিং আমরা নিতে পারি ডট ডট ডট। যখন ডট ডট দেব তখন এই সংখ্যাটা অমূলদ সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। আর আমরা যদি এখানে ডট ডট না দিই তাহলে এই সংখ্যাটাও কিন্তু মূলদ সংখ্যার পর্যায়ে পড়ে যাবে। ডট ডট না দিলে এটা হবে কি মূলদ সংখ্যা, আর ডট ডট যখনই দেব তখন এই সংখ্যাটা হবে একটি অম্লজ সংখ্যার উদাহরণ। এখন এই সংখ্যার মধ্যে আমরা অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো। এখানে যেহেতু দুইটা সংখ্যার কথা বলা হয়েছে তাই আমরা দুইটা সংখ্যা নির্ণয় করব। ওকে, এখন
আমরা এখানে তিনটা সংখ্যা, যে তিনটা অঙ্ক যেহেতু একই, আমরা একটা মাত্র প্রশ্নের সমাধান করব। সেই সমাধান অনুযায়ী আপনারা যে বাকি দুইটা আছে ক এবং খ, বা এই টাইপের যত সংখ্যাগুলো আসবে, এই টাইপের যত অঙ্ক আসবে, প্রত্যেকটা অঙ্কের সমাধান ঠিক একই নিয়মে আপনারা করার চেষ্টা করবেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে যদি রুট থাকে তাহলে আমরা সেটাকে আমরা দশমিকে কনভার্ট করব, আর না থাকলে তো আমরা এমনিতেই পাবো। যেমন এখানে 4 আছে, 4 এর নিচে হতে 4 এর নিচে যে বা 4 এর ছোট যে সংখ্যাগুলো আছে নিশ্চয়ই 3 পয়েন্ট সামথিং, 3.10100100000, এটা একটা প্যাটার্ন আমরা ধরে রেখেছি। ওকে, এখন দেখেন আমরা সমাধানে আসি। যে ধরি যখন রুট ওভার সংখ্যা থাকবে তখন আমাদের সেই সংখ্যাটার কাজ করতে হবে। যে এখানে √3 ছিল, সেই সংখ্যাটার আমরা মান বের করছি। ওকে, এখন আমাদের কাজ হবে কি, ধরি a সমান 200020002, জাস্ট এখানে আমরা ধরেছি। আপনারা এখানে এর মান মানে এখানে 1.732050 এর উপরে যে কোনো সংখ্যা ধরতে পারেন। মানে √3 বড় সংখ্যা ধরবো। এখানে আমি যেমন 2.2002020, তারপরে 20000, এই সংখ্যাগুলো জাস্ট আমি আমার ইচ্ছা মতো ধরে নিছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো সংখ্যা ধরে নেবেন, জাস্ট হয়ে যাবে। একটা সংখ্যা জাস্ট ধরেছি, এই সংখ্যাটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। যদি এই সংখ্যাগুলোর মধ্যে বা এখানের মধ্যে যদি বলা হচ্ছে এদের মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা এখানে যদি ডটটা কাটা দেই তখনই কিন্তু এটাও একটা মূলদ সংখ্যার উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা ধরছি দুইটা অমূলদ সংখ্যা। এখানে অমূলদ সংখ্যা ধরছি, এইটা একটা অম্লদ সংখ্যা, আর সেটা a সমান হচ্ছে অম্লদ সংখ্যা, আর একটা b সমান হচ্ছে অম্লদ সংখ্যা। যে অম্লদ সংখ্যা দুটা ধরছি সেই অম্লদ সংখ্যা দুইটি অবশ্যই √3 থেকে বড় আর 4 এর থেকে ছোট। জাস্ট ওইটা আমরা ধরেছি, দুইটা অম্লদ সংখ্যা ধরে নিয়েছি। ওকে, এরপরে পরবর্তী আমাদের কাজ হচ্ছে কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি স্পষ্টত a এবং b উভয়ই দুটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো নিয়েই কিন্তু মূলত বাস্তব সংখ্যা গঠিত হয়। তার মানে আমরা এখানে দেখতেছি দুইটাই যেহেতু অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যায় মানে বাস্তব সংখ্যা, তাহলে a আর b হচ্ছে দুইটি বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখন আর কি দেখতে পাচ্ছি এখানে, যে উভয়ই a এবং b √3 অপেক্ষা অবশ্যই বড় আর 4 অপেক্ষা ছোট। যে √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট, জাস্ট আমি এই কথাটাই লিখে রাখছি এখানে। উভয় যে a এবং b এর যে মান একটা ধরেছি, সেই মান দুটো কার থেকে বড়? √3 এর থেকে বড়, তার 4 এর থেকে ছোট। জাস্ট ওই কথাটা আমরা এখানে লিখেছি। ঠিক আছে, এখন যে এটা আমরা কিভাবে বললাম, কথাই বললাম, এখন গাণিতিক ভাবে প্রকাশ করেছে কি, যে √3 এর মানটা, অর্থাৎ √3 থেকে এই মান, একটা মান ধরেছি কত, 2.202002300। ঠিক আছে, এই সংখ্যাটা হচ্ছে √3 এর থেকে বড়। যে দুইটা সংখ্যা ধরছি, অর্থাৎ দুইটা সংখ্যাই কিন্তু √3 এর থেকে বড়, আর এখানে যে আরেকটা সংখ্যা আছে 4 এর থেকে কিন্তু ছোট। জাস্ট এটা আমরা গাণিতিক ভাবে প্রকাশ করেছি। ওকে, তাহলে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান। ওকে, এ আর বির মান বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে √3 থেকে এর মানটাও বড়, √3 থেকে বির মানটাও বড়, আর 4 এর থেকে a এবং b এর মান দুটাই ছোট। ঠিক আছে, জাস্ট আমরা এখানে মূলদ এবং অম্লদ সংখ্যা নির্ণয় করতেছি। এখন আমরা দেখতে পাচ্ছি a এবং b কে সাধারণ অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। এখানে যে a এবং b এর মান ধরেছি, সেই a এবং b এর মানটাকে সাধারণ ভগ্নাংশ বলতে p/q আকারে প্রকাশ করা যায় না, বা এটাকে আমরা p/q আকারে বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। আর যত প্রকার অম্লদ সংখ্যা আছে, অর্থাৎ অম্লদ সংখ্যাকে কখনো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, মূলদ সংখ্যাকে কিন্তু আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে a এবং b কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। তাহলে যে √3 এবং 4 এর মধ্যে যে a এবং b অবস্থিত, যে √3 এবং অর্থাৎ √3 এবং 4 এর মধ্যে a এবং b এর মান অবশ্যই অবস্থিত, আর উভয়ই কিন্তু অমূলদ সংখ্যা। যখনই আমরা এটাকে অর্থাৎ a এবং b কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না, তখনই অবশ্যই
a এবং b এর মানটা অবশ্যই কি হবে অমূলদ সংখ্যা হবে আর যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তবে কি সংখ্যা হবে মূলদ সংখ্যা যেহেতু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না সেহেতু a এবং b দুইটা হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ জাস্ট আমরা এটাই লিখছি আমাদের অঙ্ক সমাধান অলরেডি শেষ হয়ে গেছে জাস্ট আমরা ফর্মালিটি মেইনটেইন করতেছি এখানে যে অতএব a ও b দুটি নির্ণেয় অমূলদ সংখ্যা তাহলে আমরা দুইটা নির্ণেয় অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারছি সে দুইটা অমূলদ সংখ্যা অবশ্যই √3 এবং 4 এর মধ্যে অবস্থিত জাস্ট এই সংখ্যাটাই ছিল আমাদের অর্থাৎ যে দুটো সংখ্যা প্রথমে ধরেছি এই দুটো সংখ্যাই অমূলদ সংখ্যা আর এখানে যে সমাধানটা করলাম সেই সমাধানটা জাস্ট একটু ফর্মালিটি মেইনটেইন করার জন্যই করলাম এভাবে আমরা যখন অঙ্কটা করব বা অঙ্কটা সমাধান করব আমরা আশা করি ফুল মার্ক পেয়ে যাব ওকে এখানে আমি জাস্ট উদাহরণ একটা করার চেষ্টা করছি বা উদাহরণ একটা করেছি আর আপনারা সবাই ক এবং খ এই দুটো প্রশ্নের সমাধান করবেন ওকে এই ছিল আজকের ভিডিও যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে